আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আবারও হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। আশা করি তোমরা প্রথম ক্লাসটি দেখে অনেক উপকৃত হয়েছ। ও আসলে এই ভিডিওটি ক্লাসগুলো করার একটি উদ্দেশ্য যেন তোমরা বুঝতে পারো যারা পিছিয়ে পড়ছে, অনেক স্টুডেন্ট পিছিয়ে পড়ছে, হয়তো অনেকেই ম্যাথের জন্য কোচিং করে, টিউশন করে, হ্যাঁ, যাদের সামর্থ্য থাকে না আসলে তাদের উদ্দেশ্যে করে আজকে ক্লাসগুলো নেওয়ার। হয়তো তোমাদের একটু উপকার করলে নিজেকে একটু মানে পূর্ণতা দিতে পারবো বলে মনে করি। সেই উদ্দেশ্যে আছে তোমাদেরকে এই ফ্রি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা প্রথম ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সহ এবং সহমৌলিক সংখ্যা সম্পর্কে জানছি। আশা করি তোমাদের ভুল হওয়ার কথা না। আমরা কথা দিয়েছিলাম আমরা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সহ মূলদ এবং অমূলদ সংখ্যা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আসলাম পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যা তোমাদেরকে একদম সহজ থেকে সহজ করে দেব, যেন তোমরা তো জানবা এবং তোমাদেরকে এমনভাবে প্রস্তুত করে ফেলবো যেন তোমরা আর 5 জনকে শেখাইতে পারো। সো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসে শুরু করি। তাইলে আমরা আমাদের ক্লাস হচ্ছে, আমরা এখানে লিখব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বন্ধুরা, তোমরা কি জানো পূর্ণ সংখ্যা কী এবং কাকে বলে? আশা করি তোমরা জানো। তারপরও আমি তোমাদেরকে আরেকটু সহজভাবে বলি যে শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক। আমি আবার বলি, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমরা যদি বন্ধুরা লিখি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে যে শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, অর্থাৎ এই ধনাত্মক আর ঋণাত্মক এই উভয় মিলে কিন্তু পূর্ণ সংখ্যা হয়। বন্ধুরা, তাহলে আমরা তখন জানলাম পূর্ণ সংখ্যা কাকে বলে। এখন আমাদেরকে জানতে হবে ধনাত্মক সংখ্যা কোনগুলো এবং ঋণাত্মক সংখ্যা কোনগুলো। আমরা যদি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো না জানি তাইলে আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে জানতে পারবো না। তাইলে আমরা যদি লিখি ধনাত্মক সংখ্যা কোনগুলা, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা আমরা লিখতে পারি যেমন 1 2 3 4 5। বন্ধুরা, ধনাত্মক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, এভাবে অনেকগুলা সংখ্যা হবে। তাহলে এটা যে ধনাত্মক সংখ্যা, হ্যাঁ, আমরা কীভাবে বুঝবো? হ্যাঁ, আমাদেরকে মনে মনে এখানে কী ধরতে হবে? প্লাস ধরতে হবে। এখানে কী ধরতে হবে? প্লাস ধরতে হবে। তাহলে বন্ধুরা, ধনাত্মক সংখ্যার আগে আমাদেরকে কী যোগ করতে হবে? যোগ সংখ্যা যোগ করতে হবে। যদি আমরা একটু নোট করি, যোগ ধরতে হবে। তাহলে বন্ধুরা,
ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যার আগে আমাদের কী ধরতে হবে? যোগ ধরতে হবে। এখন আমরা দেখব ঋণাত্মক সংখ্যাগুলো কোনগুলো। ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা দেখব বন্ধুরা এখন ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হচ্ছে, যেমন যদি লিখি 1 2 3 4 5, এবং আমরা যদি এই সংখ্যাগুলোর আগে মাইনাস চিহ্ন দেখি, তাইলে আমরা বুঝে নেব এটা কী সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। এক কথায় আমরা যদি সংখ্যার প্রথমে সংখ্যার সাথে যদি যোগ চিহ্নটা যদি থাকে, তাহলে আমরা এটা বুঝে নেব এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবং সংখ্যার সাথে যদি আমরা মাইনাস দেখি, অর্থাৎ বিয়োগ চিহ্ন দেখি, তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবং শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কী বলে? পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ এই ঋণাত্মক আর ধনাত্মক মিলে কিন্তু কী হয়েছে? পূর্ণ সংখ্যা হয়েছে। ধনাত্মক ঋণাত্মক এই দুইটাই মিলে হয়েছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যা লিখি বন্ধুরা, আমরা যদি পূর্ণ সংখ্যা লিখি, পূর্ণ সংখ্যা হবে শূন্য সহ। যখন আমাদের বলছে শূন্য সহ, তাহলে আমরা লিখব 0 0 +1 +2 +3 -1 -2 -3, আমরা এভাবে লিখতে পারি। এখন বন্ধুরা, আমরা যদি এভাবে না লিখে আমরা যদি এখানে -1, আমরা এই প্লাসের নিচে যদি মাইনাস দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে হবে এটা একটা পূর্ণ সংখ্যা। কারণ এখানে প্লাসও আছে মাইনাসও আছে, 2 অর্থাৎ 2 প্লাসও আছে মাইনাসও আছে, 3 প্লাসও আছে মাইনাসও আছে। অর্থাৎ এই 1টা ধনাত্মক ঋণাত্মক, 2টা আবার ধনাত্মক ঋণাত্মক, 3টা ধনাত্মক ঋণাত্মক। ওই জন্য আমরা যদি এই সংখ্যার আগে প্লাস মাইনাস দেখি, আমাদেরকে বুঝে নিতে হবে এটা ধনাত্মক হিসেবেও আছে, ঋণাত্মক হিসেবেও আছে। সেই জন্য এটা একটা পূর্ণ সংখ্যা। আশা করি বোঝাতে পেরেছি। এখন বন্ধুরা, আমরা দেখব ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যা। তোমরা কি বন্ধু বলতে পারবে ভগ্নাংশ সংখ্যা কোনগুলা? যদি লিখি, ভগ্নাংশ মানে তো ভাগ করা বোঝায়, হ্যাঁ। সো আমরা যদি এখানে লিখি 2/5, আমরা যদি এটা লিখি, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তাইলে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ যে সকল সংখ্যা PQ আকারে সংখ্যা, অর্থাৎ PQ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে, সেটা আমরা 2/5 দ্বারা প্রমাণ করতে পারি। এখন বন্ধুরা, আমাদেরকে একটা বিষয় জানতে হবে, ভগ্নাংশ কিন্তু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে, আমরা যদি লিখি এখানে, একটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত, একটা হচ্ছে মিশ্র। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তাহলে ভগ্নাংশ কি? PQ আকারের সংখ্যাকে কি বলে বন্ধুরা? ভগ্নাংশ বলে। ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তাইলে এই প্রকৃত কোনগুলা, অপ্রকৃত কোনগুলা, মিশ্র কোনগুলা, আমরা কেমনে বুঝবো? আসো তোমাদেরকে একদম সহজ করে বুঝাই। আমরা তো ছোটকালে পড়ছি লব আর হর। উপরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর, তাই না বন্ধুরা? তাহলে উপরটা লব, নিচেরটা
হর। তাহলে প্রকৃত সংখ্যা কোনগুলা? আমরা যদি এখানে লিখি অর্থাৎ উপরের অর্থাৎ লব যদি ছোট হয় তাহলে সেগুলো হবে প্রকৃত সংখ্যা। লব যদি ছোট হয় অর্থাৎ উপরের সংখ্যা, আমরা যদি সহজভাবে বলতে যাই, উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে সেটা হবে প্রকৃত সংখ্যা। উপরের সংখ্যা যদি ছোট হয় এবং নিচের সংখ্যা যদি বড় হয় সেটা হবে প্রকৃত সংখ্যা। আমরা যদি অপ্রকৃত বলি, কারণ অপ্রকৃত হচ্ছে প্রকৃতির বিপরীত। যেমন আমরা যদি লিখি 2/5, তারপর 3/7, অর্থাৎ এর নিচেরগুলা ছোট উপরেরগুলা বড়। অর্থাৎ যদি উপরের সংখ্যাগুলা বড় হয় তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি উপরেরগুলা ছোট থাকে, উপরের সংখ্যাগুলো ছোট থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এবং আমাদের সংখ্যাগুলো যদি উপরের সংখ্যাগুলো যদি বড় থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনগুলা? যেমন আমাদের অনেক অঙ্ক আছে যেগুলো আমরা সমস্ত দিয়ে বলি। যেমন এখানে 2 সমস্ত 7/2। তাহলে বন্ধুরা এটা হচ্ছে মিশ্র। এখানে পি কিউ আকারও আছে আর এখন সমস্ত হিসেবেই আছে, সেই জন্য এটা মিশ্র হয়েছে না, ওই জন্য এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যদি আমরা এভাবে যদি আমরা কোনো সংখ্যা দেখি আমরা বুঝে নিব এটি হচ্ছে একটা মিশ্র সংখ্যা। আর সবসময় যদি নিচের সংখ্যাগুলো ছোট থাকে উপরের সংখ্যাগুলো বড় থাকে তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবং উপরের সংখ্যাগুলো যদি ছোট থাকে এবং নিচের সংখ্যাগুলো যদি বড় থাকে আমরা বুঝে নিব এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এই টাইপের অঙ্কগুলো কিন্তু বন্ধুরা এমসিকিউতে সচরাচর আসে, সেজন্য তোমরা একটু ভালো করে দেখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, না হয় খাতার মধ্যে নোট করে রাখতে পারো। বন্ধুরা আমরা তো এখন ভগ্নাংশ সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে। আমরা যদি লিখি মূলদ সংখ্যা, আমরা যদি লিখি মূলদ সংখ্যা কোনগুলা, আমরা বলতে পারি যে আমরা যে এখানে একটু লিখলাম যে পি কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করা যায়, সেহেতু মূলদ সংখ্যাও কিন্তু পি কিউ আকারে প্রকাশ করা যাবে। পি কিউ আকারে কি মানে পি কিউ আকারের সংখ্যাকে কিন্তু কি মূলদ সংখ্যা বলে। পি কিউ আকারের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। এখানে যদি আমরা লিখি 2/11কে আমরা যদি দেখি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা তো কী হিসেবে আছে, এটা পি কিউ, অর্থাৎ পি কিউ হিসেবে আছে না, সেই জন্য এটা একটি মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। এখন দেখব অমূলদ সংখ্যা কি। অমূলদ সংখ্যা তাইলে অর্থাৎ আমরা মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলা পি কিউ আকারে প্রকাশ করা যায়। আমি যদি সহজ ভাষায় বলি, অর্থাৎ পি কিউ আকারের সংখ্যাগুলোকে ভগ্নাংশ সংখ্যা বলে। আর পি কিউ আকারের সংখ্যাকে, অর্থাৎ যেগুলাকে পি কিউ আকারের সংখ্যাগুলা, আমি যদি আরও ক্লিয়ার করে বলি, পি কিউ আকারের সংখ্যাকে মানে প্রকাশ করা যায়। অর্থাৎ যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকেই মূলদ সংখ্যা বলে। আমি আবার বলি, যে সকল সংখ্যাকে পি ও কিউ আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে
মূলদ সংখ্যা বলে। তাহলে এখন অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা আমরা যদি লিখি তাহলে যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না, আমরা একটু লিখি, যদি লিখি তাহলে পি কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ বন্ধুরা, যে সকল সংখ্যা পি কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলত সংখ্যা, আবার যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। যদি উদাহরণ হিসেবে আমরা দিই √2, এটি একটি অমূলদ সংখ্যা। লিখতে পারি √7, এটি একটি অমূলদ সংখ্যা। যদি এইভাবে লিখি (2/√5), এটা কি সংখ্যা বন্ধুরা? তোমরা কি বলতে পারবে? আশা করি বলতে পারবে না, কারণ তোমরা অনেকেই বলবে এটি একটি মূলত সংখ্যা, কারণ এটা পি কিউ আকারে রয়েছে। কিন্তু না, এটা পি কিউ আকারে থাকলেও এটা মূলত সংখ্যা হবে না, কারণ এখানে রুট আছে। এখানে কি আছে? রুট আছে। তার মানে যে সমস্ত সংখ্যার সাথে রুট থাকবে সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমার ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ক্লাস থেকে যদি তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো তাইলে অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার বাবা মায়ের জন্য দোয়া করবে, যেন তোমাদের জন্য আমি ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি, তোমাদের পাশে দাঁড়াতে পারি। আজকের মতোই বিদায় নিচ্ছি। তোমাদেরকে আগামীকাল এমসিকিউর উপর ক্লাস নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।